আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনা শোনার জন্য। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেভাবে বিভিন্ন দলের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ভাইরাল হচ্ছেন, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। যদিও কথাগুলো অনেকেরই ভালো লাগবে না আজকে এই মুহূর্তে, তার কারণ যে কথাগুলো বলবো এই কথাগুলো একেবারেই 100% সত্য। আপনারা জানেন, যদি এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি প্রধান উপদেষ্টা বানানো হতো বিএনপির কোনো নেতাকে, তাহলে কি হতো, কিংবা জাতীয় পার্টির কোনো নেতাকে, কিংবা কোনো জামাতের নেতাকে, তাহলে এই মুহূর্তে যতটা সমালোচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অতটা হতো না। তার কারণ হচ্ছে, যোগ্য ব্যক্তিকে সম্মান একজন যোগ্য ব্যক্তিই দেয়, আর অযোগ্য ব্যক্তিকে আপনাকে তেল দিতে পারে সকল শ্রেণী পেশার মানুষ। ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, এই পতনের পরপর আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল আসলে কি হতে যাচ্ছে এই দেশের এই আপনার তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। কিন্তু এই যারা ছাত্র সমন্বয় ছিল, বিশেষ করে এই সাজ্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ, নাহিদ সহ যারা এই জুলাই আন্দোলনের যে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং মুখ্য সমন্বয়ক ছিলেন, তাদের যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা একেবারে নিরপেক্ষ একটি সিদ্ধান্ত ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানালে তিনি দেশ পরিচালনায় যতটা দক্ষতার প্রমাণ দিতে পারবেন, তিনি দেশ পরিচালনায় যতটা নিরপেক্ষতার প্রমাণ দিতে পারবেন, এবং দেশ পরিচালনায় তিনি যতটা আন্তর্জাতিকভাবে সুসম্পর্ক বজায় রেখে এই দেশ পরিচালনা করতে পারবেন, আর অন্য কেউ কখনোই করা সম্ভব নয়। তার কারণ আমি একটু আগেই বলেছি যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত মনে করুন বিএনপির কোনো নেতাকে বানানো হতো, তাহলে বিএনপির যারা নেতাকর্মী এবং বিএনপির যারা এমপি মন্ত্রী সাবেক, তারা খুব সহজেই তাকে সাপোর্ট করতে পারতেন এবং তার কাছে ঘেঁষতে পারতেন, তার কাছ থেকে অনেক কিছু দাবি দাওয়া আদায় করতে পারতেন, তার সাথে রাজনৈতিক যে একটা সুসম্পর্ক করতে পারতেন। যদি জাতীয় পার্টির হতো ঠিক একই ঘটনা ঘটত, আওয়ামী লীগের হলে ঠিক একই ঘটনা ঘটত। কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু কারো তেলে ভেসে যান না। তাকে কেউ তেল দেখ সেটা তিনি চান না। কারণ আপনারা দেখেছেন তার যে সাদাসিধা জীবনযাপন, একেবারে সহজ সরল জীবনযাপন, এই বিষয়টা একেবারে স্পষ্ট। তিনি তার গ্রামের বাড়িতে অর্থাৎ চট্টগ্রাম বন্দরে তিনি যেই বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার পরপর তিনি যখন তার গ্রামের বাড়িতে গেলেন, আপনারা দেখেছেন যেই টেবিলটা তার জন্য, তার বসার জন্য চেয়ার এবং টেবিলটা ছিল, আমার মনে হয় না এখানে কোনো সাজানো গুছানো কোনো একটা প্ল্যাটফর্ম ছিল কিংবা একটা মঞ্চ ছিল। কিন্তু যদি এটা আওয়ামী লীগের সময় হতো, তাহলে মিনিমাম 1 মাস আগে এই মঞ্চটা সাজানো শুরু হতো এবং এই 1 মাস পূর্ব থেকে এই এলাকাটা বিভিন্ন এই এসবি, পুলিশ, র্যাব, বিডিআর, গোয়েন্দা সংস্থা সবাই ওই স্থানটাকে একেবারে আপনার পরীক্ষা নিরীক্ষা শুরু করতো। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা করেননি, যার কারণে এখন এই ইউনূসকে অনেকেই সহ্য করতে পারছে না। আপনারা জানেন
গত 16 বছরে এই আওয়ামী লীগের শাসন আমলে কয়েকজন বিএনপি আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন। এর মধ্যে হাসান মাহমুদ, তারপর আপনার ওবায়দুল কাদের, তারপর আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী, এরকম বেশ কয়েকজন মন্ত্রী, যা তারা সব সময় মিডিয়া পাড়াটাকে একেবারেই সরগরম করে রাখত, উত্তেজিত করে রাখত এবং তাদের কথাগুলো নিয়ে বিভিন্ন পত্রিকাগুলো কভারেজ করত, লিড নিউজ করত এবং ইউটিউবগুলো আপনার প্রতিদিন তাদেরকে নিয়ে ব্যস্ত থাকত, এবং ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলগুলো। এই মুহূর্তে আমরা যদিও আওয়ামী লীগকে হারিয়ে ফেলেছি, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, হয়তো এই বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ আর কখনো কত বছর পরে এই দেশে আবার এসে রাজনীতি করতে পারবে সেটা আমরা জানি না, কিন্তু তাদের মতো একটি ডামি নেতাকে আমরা পেয়েছি, যেটা এখন বিএনপিকে ধ্বংস করার জন্য এরকম দু একজন নেতা এই বাংলাদেশে জন্ম হয়েছে। তাদের মধ্যে হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি মাঝে মাঝেই এমন কিছু কথা বলেন যেই কথাগুলোকে নিয়ে একটা বিভ্রান্তিকর এবং পরিস্থিতি দাঁড়ায়, যে এটা নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ আলোচনার ঝড় উঠিয়ে দেয়। তার মধ্যে তিনি কয়েকদিন আগে একটি কথা বলেছেন যে 8 মাসে পাচার হয়েছে 9,000 কোটি টাকা। এই চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছেন একেবারে সুযোগ্য নেতা মির্জা আব্বাস বিএনপির। এখন এই ব্যাপারটা নিয়ে যদি কথা বলি তাহলে অনেকেরই ভালো লাগবে না। মির্জা আব্বাস কি করে জানেন যে এই 8 মাসে 9,000 কোটি টাকা, তিনি একেবারে 9,000 কোটি টাকা, এক টাকা কমও নয় বেশিও নয়, হ্যাঁ, তথ্য দিলেন যে 9,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এটা আসলে আমার খুব বোধগম্য নয়। তারপর তিনি একটি কথা বলেছেন, এটাও খুব মানে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এই কথাটা বলেছেন, যে আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে। যাক, এই অন্তর্বর্তীকালীন সরকারের সৌভাগ্য যে তিনি বাঘ হতে পেরেছেন, যে তিনি কুকুর হননি। এই কথাটা এই মির্জা আব্বাস সাহেব তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। তারপর আরেকটি কথা বলেছেন, এই সরকার ইচ্ছাকৃতভাবে অপকর্ম করছে। এই যে কথাগুলো, একজন সাবেক মন্ত্রী, একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই কথাগুলোর কতটা যুক্তিসঙ্গত, যুক্তিকতা রয়েছে, এই কথাগুলোর কতটা মানসম্মত রয়েছে এবং এই কথাগুলোর কতটা ইতিবাচক দিক রয়েছে, এটা এই মুহূর্তে যারা এদেশের সুশীল সমাজ তারাই বিচার করবে। মির্জা আব্বাস যেই কথাটা বলেছেন, আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে। আমি আজকে একটু কথা বলবো যে মির্জা আব্বাস সাহেবকে বলছি যে তিনি কুকুরের মুখে ছিলেন, তাকে কুকুর কামড়ও দিয়েছিলেন, তারপরেও কিন্তু তারা বর্তমানে এই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে আসতে চায়, যেতে চায়। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনো না কোনোভাবে কৌশলে তাদেরকে এই বাঁচাতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার, আমি একটু আগে যে কথাটা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেউ পাত্তা পাচ্ছে না, তার কাছ থেকে কেউ টেন্ডারবাজি নিতে পারছে না, তার কাছ থেকে কেউ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কোনো প্রকার কিছু করতে পারছে না, এবং লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার তার কাছ থেকে আদায় করতে পারছে না। এই হলো সমস্যা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যার কারণে দেখতে পাচ্ছে না। আরেকটি সমস্যা, সেটা হচ্ছে ধীরে ধীরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ধীরে ধীরে জনগণের সাথে মিশে যাচ্ছে এবং জনগণ তাকে সমর্থন করছে, যার কারণে এখন বিভিন্ন
আপনার দলগুলো যারা খুব দ্রুত ক্ষমতায় চলে আসতে চাচ্ছে, তারা এই সুযোগ সুবিধাগুলো করতে পারছে না, তার কাছ থেকে পাচ্ছে না, যার কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন কৌশলে বিভিন্ন অপদস্থ করে তাকে আসলে নামাতে চাচ্ছে। যদি এখানে বিএনপির কোনো নেতা থাকতো, আমি যেই কথাটা এর আগেও বলেছি যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্য কোনো নেতা থাকতো, তার সাথে সম্পৃক্ত করে তারা যেমন নির্বাচন নিয়ে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে পারতো এবং তারা একটা এই নির্বাচন নিয়ে একটা কৌশল আনতে পারতো। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কোনো প্রকার পাত্তা দিচ্ছে না এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কিছুটা সহযোগিতা করছে। তার কারণ এই দলটিকে আবার নতুন করে তৃতীয় একটি শক্তি দল হিসেবে চাচ্ছে, যার কারণে এখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য বেশ কয়েকটি দল এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহ্য করতে পারছে না। আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী 4 বছর ক্ষমতায় থাকে, তাহলে এদেশের যে রাজনীতির যে একটা এই গত 16 বছর থেকে শুরু করে অর্থাৎ 1971 সালের পর থেকে 2024 পর্যন্ত রাজনীতির যে একটা নীতি ছিল, এই নীতিটাকে ভঙ্গ করে এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে একটি সুনীতি দিতে যাচ্ছে এবং তিনি তার পরিকল্পনা মাফিক তিনি এগুচ্ছেন। এই বিষয়টা যতটা আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি, আর ততটাই দুঃখ প্রকাশ করছে, ততটাই ব্যথিত হচ্ছে, ততটাই আশাহত হচ্ছে এই বিভিন্ন দলগুলো, যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকেই সহ্য করতে পারছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।